আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। তাহলে আজকে ঠিক রাত 11:59 আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। নতুন গল্প বললে ভুল হবে, এটা একটা নতুন ঘটনা। যে ঘটনাটা হয়তো আমি পোস্ট করেছি, আর যদি পোস্ট না করেও থাকি, গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তাহলে আর দেরি না করে সেই গল্পে যাওয়া যাক। গল্প অন্ধকার যাত্রা, পর্ব 2 এবং শেষ পর্ব। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে দম নেবার ফলে স্পষ্টভাষী রচনা ছাড়ল। ক্ষণিক দূরে একটি লালচে আবার মতো মিটমিটে আলো চোখে ভেসে আসে। মাথায় একটু ঝাঁকুনি দিয়ে সেদিকে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটি ল্যাম্পপোস্ট লাগানো। ল্যাম্পপোস্টের নিচে কয়েকটা পাথরের বেঞ্চ পাতা ছিল। প্রায় 3 বছর পর নিজ গায়ে এসেছি। হয়তো এর মধ্যে একটি স্থাপনা করা হয়েছে, কিন্তু আমার চরণ শক্তি নেই বললেই চলে। কাদের ব্যাগটি ফেলে হামাগুড়ি দিয়ে সে বেঞ্চ অবধি এসেছি। চামড়া ফুঁড়ো করে যেন ঘামের রাশি বের হচ্ছে, তাতে মনে হচ্ছে ইট খোলার কাজ করে এসেছি সবে। হৃৎপিণ্ডের ধ্বনি কানে অগ্রসর হচ্ছে প্রবলতর। মুঠোফোনটাও বন্ধ। না করতে পারবো কারোর সাথে যোগাযোগ, আর না নিজে হেঁটে যেতে পারবো কোথাও। এখানে একটু আলো আছে, স্বাভাবিক লাগছে। সামনে কয়লা, কালো আধার। বেশ বুঝতে পারছিলাম যে আজ এখানেই নিশিযাপন করতে হবে। 7-5 আর না ভেবে একটা সিগারেট ধরিয়ে বেশ অগুছিয়ে একখান বেঞ্চ দখল করে বসলাম। সিগারেটে টান দিতে দিতে আমার চোখ পরিবেশ পর্যবেক্ষণ করে চলছিল। অন্ধকার ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফন্দি এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা নেমে যাচ্ছে বারবার। ভাবনাযুক্ত সুখটানে একটু ডান দিকে কাত হয়েছে। মাথাটা শক্ত পাথরের স্পর্শ না পেল কোনো নরম শীতল কোমল শরীর। হুড়মুড়িয়ে আবার উঠে বসে দেখি ওই বিবস্ত্র বাচ্চাটি আমার পাশে বসে আসছিল, আর আমি তার পায়ের উপর নিজের মুন্ডু রেখেছিলাম। একটি বুক ফাটানো চিৎকার দিয়ে আবার উঠে দিয়েছি দৌড়। কিছুক্ষণ আগে আমার পায়ের শক্তি কাজ করছিল না, অথচ এখন আমি দিব্য গতিতে ছুটছি। এবারে 4টা বেমানি করেনি। দয়া করে অল্প একটু তার আলো ভিক্ষা দিয়েছে। আমি সেই স্বল্প আলোয় ভালোই ছুটছিলাম। জলা, দিঘি, মাঠ, বন সব একে একে পার হয়ে গেল, কিন্তু দূরের গতি যেন আর ফুরায় না। তবে দূরের গতি অনেকটা কমে এলো। আবার কোনো একটা স্থানে আমি মুখ থুবড়ে পড়েছি। আমি একাই একটা ধূ প্রান্তরে পড়ে আছি। চারদিকে শুধু আধপোড়া কাঠ, ছাইয়ের স্তব আর ভাঙা কলসি। যত সব কিছু মরার খুলি পড়ে আছে মাটিতে। আশেপাশে শেওড়া গাছের ঘন বন। আমি কোথায় এসে পড়লাম? এ কি তবে শ্মশান? বুকের ভেতর মোচড় দিয়ে মুড়ি সৃষ্টি হচ্ছে, যেন সে কচকচে মুড়ির সাথে আমাকে আজ খুব যত্নসাধ্য আহার করবে। পৃথিবীর আর কোনো স্থানে যেতে পারলাম না। ঘুরে ফিরে এই শ্মশানেই আসতে হলো। না, এই স্থান ত্যাগ করতে হবে। হাতের কনুইতে ভর দিয়ে ওঠার ব্যর্থ চেষ্টা করলাম। ফলাফল বসে থাকা। বাড়িতে কি আজ যেতে পারবো না? আমাকে কি এভাবে সারা রাত দূরে দূরে ওপার যাত্রা করতে হবে? আমার মা রোকেয়া বেগম নিশ্চয় আমাকে দেখে অনেক খুশি হতো। এখন বাড়িতে আমার 2 বোনও বেড়াতে এসেছে এবং তাদের সাথে প্রায় হাফ ডজন দস্যি ডাকাতের দলও হানা দিয়েছে আমাদের রোকেয়া বেলায়। এই মুহূর্তে নিশ্চয় মা তাদের সমবেত আনন্দে জর্জরিত। আমি কি সে দৃশ্যায়ন উপভোগ করতে পারবো না? কান্না চলে আসার উপক্রমে ভয়ে আবার চুপসে গেলাম। শ্মশানের শেষ মাথায় কাদের যেন দেখা যাচ্ছে। তার একটা লাশ এনে সেটির অন্তিম সজ্জা করার প্রস্তুতি নিচ্ছে। এরা কি আসলেই মানুষ, নাকি এরাও ওরা? ভয় পাচ্ছি ডাকতে।
আবার নাও ডেকে উপায় নেই। আমার এই অসহায়ত্বের সময়ে হয়তো এরাই আমাকে বাঁচাবে। গলার স্বর ছেড়ে একটা ডাক দিয়েছি, কেউ আমাকে বাঁচান, আমি বিপদগ্রস্ত প্রতীক। আমার চিৎকার দেখলাম ওরা আমার দিকে দৃষ্টি ফেলল। এরপর লাশ ওখানে রেখে সবাই হেঁটে আমার দিকে অগ্রসর হচ্ছে। যত কাছে আসে ততই আমি তাদের স্পষ্ট দেখতে পাই। হে খুদা, আমি কাদের ডাকলাম। সবকটা লোকের মুখই একই আদলের, মুন্ডি মস্তক, গায়ের রং ফ্যাকফ্যাকে সাদা। সবার গায়ে অদ্ভুত ধরনের কণ্ঠি জাতীয় কিছু একটা নজরে পড়ল। ওদের চোখে অস্বস্তিকর এক নির্লিপ্ত চাহনি, মনে দুটো মরা ছাগলের মতো ঘোলাটে। প্রতিটি লোকের দীর্ঘ শরীরে রক্ত লাল বর্ণের এক লম্বা জুব্বায় আবৃত। এমন ফ্যাকাশে সাদা ভাবলেই লেশহীন ঘোলাটে দৃষ্টি আমার অন্তরাত্মা নড়িয়ে দেয়। নতুবা পরিচিত কোনো ড্রাইভার, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন হিংস্রভাবে তেড়ে এসে আমার গলায় সজোরে লাথি দিলে। কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তি চোখটা যখন ধীরে ধীরে স্পষ্ট হয়েছে তখন অনুভব করলাম পুরো শ্মশান খালি, জনমানব শূন্য চারপাশ। তাছাড়া জ্ঞান হারানোর আগে যাদের দেখেছিলাম তাদের মানব বলছি কোনাকুলে। উজ্জ্বল চাঁদ গলাটায় প্রচন্ড ব্যথা অনুভব করছি। বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। রাতে আসবো জেনে দরজা খোলা রাখা ডেলে চলছে হয়েছে, কিন্তু বাসার সবাই তদ্রাচন্দ্র হয়ে আছে। ঝরে পড়ছে আমার সারা দেহ অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো 105, অথচ মাত্র 3 ঘন্টা আগে আমি হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটা টান করে ছোট লাইট মিলে দিলাম। চারদিকে এরপর আর কিছুই মনে নেই। দেখলাম সকালে বউয়ের ডাকে ঘুম ভাঙলো। আমার অবস্থা দেখে বাসার সবাই বিস্মিত। বেশিরভাগ সময় সবাই কৌতূহলী জিজ্ঞেস করলো আমার একই কয়েকটা এই অবস্থা কেন। তাছাড়া চুরের মতো বাসায় এসে শুয়ে পড়েছিলাম। তা মনে হয় ধরতে তাজ্জব কাণ্ড ঘটিয়েছে। আমি সবটা খোলাসা করে বলার পর আম্মু জানালে, গতকালের তারিখটা দেখে আসতে পারলি না? আজ 23 মার্চ। 22 মার্চ রাতে এই গ্রামের যে ওই পুরো বাড়ির সদস্যরা আসে তা জানিস না? আমি সব জানতাম, কিন্তু আমার বিশ্বাসে সেটি একটি গল্প ছিল মাত্র। এই গ্রামে একটি পুরো বাড়ি রয়েছে। ব্রিটিশ আমলে কোনো এক কারণে এই পুরো কিন্তু আমি নাকি অনেক বাদশা আর বনজঙ্গল মারা গিয়েছিল। এক টকপকে জগৎ ঘটনা ঘটেছিল 22 মার্চ। তখন থেকে প্রতি 22 মার্চ নাকি তারা এই গ্রামে ঘুরে বেড়ায়। অথচ আমি রাতে এক মাস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। তাতে আমি ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদীর পাঁচিরটা যেন নিমিষে এক উন্মত্ত সাগরের ঢেউয়ের বরফের মতো প্রায় মিনিট হয়ে গেল। হাঁটলাম, অনুভব করলাম একটা ছোট কিছু আমার পিছনে আছে। ওখানে থমকে গিয়ে পিছনে ঘুরে তাকালাম, কিছু নেই। হা হা হা, এটা হরর মুভির মতো দৃশ্য হলো। মুভিতে এরকম একই কাহিনী দেখায়। নিজেকে বোকা বলে আবার গুনগুন গান গেয়ে এগিয়ে যাচ্ছিলাম। আবারও মনে হলো ছোট্ট কিছু একটা আমার পিছনে। এবার দাঁড়াবার আগে ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা বিড়াল আমার থেকে 3 হাত দূরত্বে রয়েছে। আমার তাকানো দেখে সে এক দূরে রাস্তার কোনো পশ লুকিয়ে গেল। আবারও মুচকি হেসে নিজেকে বোকা দাবি করলাম। সামান্য একটা বিড়াল নিয়ে আমি মুভি বানিয়ে ফেলছি। মনয়ন আবার হাঁটার গতিতে দিলাম। গুনগুন গান গেয়ে 2 মিনিট হাঁটার পর আবারও একই রকম অনুভব হলো। বিড়ালটা কি আবারও পিছন ধরল? আমি মজার ছলে হাতে লাগেজটা সজোরে ঘুরিয়ে বিড়ালের গায়ে আঘাত করতে যাই। আঘাত করেও ফেলেছি, কিন্তু লাগেজ সেটিকে আঘাত করার আগে আমি কোনো বিড়াল দেখিনি। একটা 8-9 মাসের বাচ্চা ছিল। চোখ দুটি ছিল আলকাতরা মাখানো কালো। সারা শরীর ছিল ফ্যাকাশে। আপাদমস্তক গায়ের রং ফ্যাকফ্যাকে সাদা, ঠিক যেন কোনো রক্তচুষা বাদুড় ওর দেহ থেকে রক্তের শেষ বিন্দুটুকু সে চুষে নিয়েছে। ঘটনার আসম্বিকতার ক্ষণিকের জন্য ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম।
এত ছোট বাচ্চা এত রাতে আমার পিছনে হেঁটে হেঁটে আসছিল। স্বাভাবিক নয় এটি। আমিও তাকে আঘাত করে দিয়েছি। বয়সীর দ্বারা দিয়ে ভয়ের স্রোতটা বইতে দেরি করেনি। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে আবার। ঠিক একই সময় চাঁদ যেন কোথায় হারিয়ে গেল। যে আলোতে এতক্ষণ আমি নেচে নেচে গন্তব্যে যাচ্ছিলাম, সে আলোটা কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই লুকিয়ে যায়। এবার আমি লাগেজ রেখে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দূরতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। শুধু উন্মাদের নিয়ে ছুটেই চলেছি। হুমড়ে গিয়ে মাটিতে পড়ছি, উঠে দাঁড়াচ্ছি, আবার ছুটছি। একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে দপ করে রাস্তায় বসে পড়লাম। আর পাচ্ছি না। হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বুকটা প্রচণ্ডভাবে ধড়ফড় করছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের লবণাক্ত ধরা।